হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো প্রথমেই একটু দুঃখিত আর কি, তোমাদের গত ক্লাসে আমাদের ক্লাসটা চেঞ্জ করে একটু পরে নিয়েছিলাম 12টার সময় আমার পরীক্ষা ডিউটি থাকার জন্য। তো 12টার সময় আমি ক্লাসটা নিতে পারিনি, কারণ হলো পরীক্ষা ডিউটিতে যে দেখি যে আমি একাই আছি আর কি। তো ওই ভাইবা চলছিল, সেক্ষেত্রে ভাইবা থেকে উঠে আসতে পারিনি, কারণ তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়, ক্লাসটা নেওয়া হয়নি আর কি। তো সেজন্য আন্তরিক দুঃখিত। আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে যে পর্যন্ত গেছিলাম সেটা হচ্ছে এই যে সবুজ কালার যে ইকুয়েশনটা, জি ইকুয়ালস টু 8 পাই স্কোয়ার কে বাই টি এম স্কোয়ার, এই পর্যন্ত আমরা এসেছিলাম। এটা কিসের জন্য ছিল? এটা ছিল একটা বার পেন্ডুলামের জন্য, যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা আমরা বের করতে চাই একটা বার পেন্ডুলাম দিয়ে। তো তার জন্য এক্সপ্রেশন ছিল এটা, যেটা কিনা একটা কম্পাউন্ড পেন্ডুলাম। তো অনেকদিন হয়ে গেছে, তোমরা হয়তো ভুলে টুলে গেছো আর কি। আমরা একটু হালকা ভাবে একটু রিমাইন্ড করি। আমরা একটা কম্পাউন্ড পেন্ডুলাম পড়ছিলাম, আমরা কম্পাউন্ড পেন্ডুলাম সেকশনে ছিলাম। সেই কম্পাউন্ড পেন্ডুলাম সেকশনে আমাদের ছিল এরকম ধরনের কম্পাউন্ড পেন্ডুলাম, যেটা কিনা একটা সাসপেনশন পয়েন্ট ছিল, একটা সেন্টার অফ অসিলেশন ছিল, একটা সেন্টার অফ গ্র্যাভিটি ছিল। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এই পয়েন্টটা মাউস পয়েন্টটা খেয়াল করবে। এটা এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে সেন্টার অফ অসিলেশন, আর যে পয়েন্ট থেকে ঝুলিয়ে দিচ্ছে সেটা হচ্ছে সেন্টার অফ সাসপেনশন। সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব ছিল এল, আর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশন পর্যন্ত দূরত্ব হলো একটা কে স্কোয়ার বাই এল, বা যেটাকে আমরা পরে এল প্রাইম ধরেছি আর কি। তো এগুলো তোমরা জেনেছো। এটা থেকে আমরা যদি একটা এক্সপ্রেশন ডিরাইভ করে আমরা এটার ইকুইভ্যালেন্ট একটা এক্সপ্রেশন পর্যন্ত গেছিলাম, যে টাইম পিরিয়ড, একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ এল প্রাইম প্লাস এল ডিভাইডেড বাই জি। এই এল প্রাইম প্লাস এল, এটা উপরে টোটালটা হচ্ছে লেন্থ, যে লেন্থ হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ, যেটা কিনা একটা কম্পাউন্ড সিম্পল পেন্ডুলাম যেটা আমরা ফর্ম করতে পারি এই লেন্থের, তাহলে তার যে টাইম পিরিয়ড হবে এই কম্পাউন্ড পেন্ডুলামের এই লেন্থে টাইম পিরিয়ড একই হবে। এই জন্য আমরা এটাকে বলি ইকুইভ্যালেন্ট সিম্পল পেন্ডুলামের লেন্থ। এটা হচ্ছে এই এল প্রাইম প্লাস এল, যেটাকে আমরা এখানে বলেছি কে স্কোয়ার বাই এল প্লাস এল। কে স্কোয়ার বাই এলটাই আসলে হলো আমাদের এখানকার এল প্রাইম, যেটা কিনা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব। তো এগুলো আমরা পড়েছি। এরপরে আমরা দেখেছিলাম যে সেন্টার অফ অসিলেশনটা কি, এটা এটা তো বলা হলোই। সেন্টার অফ অসিলেশন আর সেন্টার অফ সাসপেনশন এটা একটা আর একটার ইন্টারচেঞ্জেবল। সেন্টার অফ অসিলেশনের মানে হলো যে তুমি যে যে পয়েন্ট থেকে ঝুলাচ্ছ এই পয়েন্টে ঝুলিয়ে, মানে সেন্টার অফ সাসপেনশন থেকে ঝুলিয়ে তুমি যে টাইম পিরিয়ড পাবা, সেন্টার অফ অসিলেশন নামে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে ঝুলানো হলে পারে ওই একই টাইম পিরিয়ড হবে। এটা হচ্ছে সেন্টার অফ সাসপেনশন আর সেন্টার অফ অসিলেশনের রিলেশন, বা সেন্টার অফ অসিলেশনের ব্যাখ্যা বলতে পারে এটা। যে সেন্টার অফ অসিলেশন হচ্ছে ওই কম্পাউন্ড পেন্ডুলামের মধ্যে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে ঝুলানো হলে পরে ওই সেন্টার অফ সাসপেনশন থেকে যে টাইম পিরিয়ড পেয়েছিলাম ওই একই টাইম পিরিয়ড পাওয়া যাবে। এটাকে আমরা বলি সেন্টার অফ অসিলেশন। তো এই সেন্টার অফ অসিলেশন আর সেন্টার অফ সাসপেনশন যদি একই টাইম পিরিয়ড, তাহলে এটা একটা একটা ইন্টারচেঞ্জেবল, একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ করা যায়। তার মানে তুমি সেন্টার অফ সাসপেনশন থেকেও ঝুলাতে পারো, সেন্টার অফ অসিলেশন থেকেও ঝুলাতে পারো, একই ব্যাপার, একই টাইম পিরিয়ড পাওয়া যাবে। এই জন্য এটা বলা হয়েছে যে ইন্টারচেঞ্জেবিলিটি অফ সেন্টার অফ সাসপেনশন অ্যান্ড সেন্টার অফ অসিলেশন। এটা আমরা দেখেছি, এটাও আমরা প্রমাণ করে ফেলেছি আর কি। তারপর আমরা গেলাম কি এটা থেকে এটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা কি? যেটা কিনা একটা বার পেন্ডুলাম। এটা হচ্ছে আমাদের একটা বার পেন্ডুলাম। এই বার পেন্ডুলামটা হচ্ছে আমাদের ওই একটা কম্পাউন্ড পেন্ডুলাম। আমাদের দেখো যে যে কোনো জিনিসকে আমরা ঝুলে দিলে এটা যদি মুক্তভাবে চলতে পারে, এটা যদি মুক্তভাবে ভাইব্রেট করতে পারে, সেটাকে আমরা বলি কম্পাউন্ড পেন্ডুলাম। তাহলে এটা একটা বার, মেটালিক বার, যেটা কিনা আমরা একটা বার পেন্ডুলাম হিসেবে এটা কনসিডার করতে পারি। তো এই বার পেন্ডুলামটার, হ্যাঁ, রাকিব কিছু বলছো? আচ্ছা, তো এই বার পেন্ডুলামটার মধ্যে অনেকগুলো ফুটা আছে আর কি। প্রত্যেকটা ফুটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা যে সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে প্রত্যেকটা ফুটার দূরত্ব, মানে তোমার এখানে একটা ফুটা থেকে বলতে পারো, একটা ফুটা থেকে আরেকটা ফুটার যে দূরত্ব এটা সবগুলো সমান সমান, এবং এটা মাঝামাঝি পজিশন আছে হলো সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা কি করব? আমরা সব প্রথমে যে কোনো একটা ফুটা থেকে এটা ঝোলাতে পারি সেন্টার অফ গ্র্যাভিটির
থেকে দূরে বা এটা কাছাকাছি যে কোনো একটা ফুটা থেকে এটাকে ঝুলাতে পারি, এই কম্পাউন্ড পেন্ডুলামটাকে বা বার পেন্ডুলামটাকে। আমরা সেটা টাইম পিরিয়ড একটা করে পাবো আর কি। তো এটার জন্য আমরা সহজে কাজ করার জন্য একটা গ্রাফ আঁকে সব প্রথমে। সেই গ্রাফটা আঁকার নিয়ম হলো, এটা ঝুলানো হবে একদম সব মাথা বা একদম শেষের যে ফুটাটা আছে এটা দিয়ে সব প্রথমে এটাকে ঝুলানো হবে। তারপরে এটার একটা টাইম পিরিয়ড বের করা হবে। সেই টাইম পিরিয়ডটা তুমি এখানে প্লট করলে একটা পয়েন্ট পাওয়া গেল। তারপর একটু এর ইমিডিয়েট আগেরটা, মানে শেষেরটার আগেরটা থেকে ঝুলানো হবে, এবং তার থেকে আবার ওই একই টাইম পিরিয়ড এখানে বের করা হবে একইভাবে। মানে নাম্বার অফ অসিলেশন কিছু নেবে এবং সেটার জন্য কত টাইম, এটা থেকে তুমি অ্যাভারেজ করে এটা পেয়ে যাবে। এভাবে আমরা কতগুলো পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে টাইম পিরিয়ড পাই, এবং সবগুলোকে আমরা এরকম গ্রাফে গ্রাফে যেটা প্লট করি, তাহলে এ সাইড এবং বি সাইড বলে দুটো কথা আছে আর কি, বা তোমার গ্রাভিটেশন, সেন্টার অফ গ্রাভিটেশনের এই দিকের সাইডের জন্য আমরা একটা এরকম কার্ভ পাবো, এবং অপোজিট সেন্টার অফ গ্রাভিটির অপোজিট সাইড থেকে ঝুলানো হলে আমরা এরকম একটা কার্ভ পাবো। এই দুটো কার্ভ আমরা এরকম ভাবে পেয়েছি, এবং তাদের মধ্যে যদি আমরা দেখি, আমাদের অ্যাক্সিসটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেটা কিনা টাইম পিরিয়ড এখানে, আর এই এক্স অ্যাক্সিস ছিল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কতখানি দূরে। এদিকে আমাদের দুই দিকে পজিটিভ, এটা একটু মনে রাখতে হবে। আমরা এটাকে যদি জিরো ধরি, জিরো রেসপেক্ট এটাও পজিটিভ এটাও পজিটিভ। আমাদের অ্যাক্সিস সাধারণত এটা এদিকে বামে গেলে নেগেটিভ হয়, কিন্তু আমরা এখানে এটা অপোজিট সাইড যেহেতু আমরা এখানে বলেছি, এর মাঝে একটা নেগেটিভের মতো কিছু ব্যাপার আছে। আমরা অপোজিট সাইডের জন্য এটা এখান থেকে যদি বলে যেটা 5 সেন্টিমিটার দূরে, এটা 10 সেন্টিমিটার দূরে, এটা 15 সেন্টিমিটার, এরকম ভাবে যদি যাই, তাহলে আমরা এইভাবে এদিকে পয়েন্ট গুলো পেয়ে যাব। এবং তারপরে একটা হরিজন্টাল লাইন এরকম ভাবে টানা হয়, যেটা কিনা উভয় গ্রাফকে ঠিক এরকম ভাবে কোনো একটা পয়েন্টে কাট করে, মানে প্রত্যেকটা কার্ভকে দুইটা পয়েন্টে কাট করছে। এটা একটা এটা একটা, একই রকম ভাবে এম আর এন এখানে একটা, এইভাবে এখানে কাট করছে। একই জিনিস এখানেও আছে আর কি, আমরা এটাও দেখলেও দেখতে পারি একই ব্যাপার। এইভাবে নিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে দুইটা করে মোট 4টা পয়েন্ট আমরা এখানে দেখছি। 4টা পয়েন্টে প্রত্যেকটার ওয়াই এর ভ্যালু সমান। ওয়াই এর ভ্যালু সমান মানে হলো প্রত্যেকটা টাইম পিরিয়ড, এই জে তে, কে তে, এম এবং এন, 4টা পয়েন্টে আমাদের টাইম পিরিয়ড একই। টাইম পিরিয়ড যদি একই হয়, তার মানে আমাদের এই পয়েন্টগুলোর মধ্যে সেন্টার অফ অসিলেশনও আছে, সেন্টার অফ সাসপেনশনও আছে। কারণ তাদের বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে তাদের থেকে যদি ঝুলানো হয় সেন্টার অফ অসিলেশন বা সেন্টার অফ সাসপেনশন থেকে, তাহলে এদের টাইম পিরিয়ড গুলো সমান হয়, এটা আমরা জানি। এখন এই সেন্টার অফ অসিলেশন তুমি যদি এদিকে কোনো একটা পয়েন্টে রাখো, সরি, সেন্টার অফ সাসপেনশন যদি কোনো এদিকের কোনো একটা পয়েন্টে ধরো, তাহলে সেন্টার অফ অসিলেশনটা অপোজিট সাইডে কোনো একটা পয়েন্টে হবে, মানে সেন্টার অফ গ্র্যাভিটির অপোজিট সাইডে কোনো একটা পজিশন হবে। একই রকম ভাবে আমরা যদি এইদিকে কোনো একটা পয়েন্টে যদি সেন্টার অফ সাসপেনশন রাখি, তাহলে এটার সেন্টার অফ অসিলেশন হবে এটার অপোজিট সাইডে, এরকম কোনো একটা দিকে। তাহলে ওই সেন্সে আমরা বলতে পারি যে আমরা এটা যদি আমরা ধরি যে সেন্টার অফ সাসপেনশন, তাহলে এটা ঠিক অপোজিট সাইড, এই অপোজিট সাইডের কার্ভ হচ্ছে এটা, এবং এটার একটা সব কাছের যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ অসিলেশন। তাহলে এটা সেন্টার অফ সাসপেনশন এবং এটা সেন্টার অফ অসিলেশন। তাহলে এই সেন্টার অফ সাসপেনশন থেকে অসিলেশনের যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ, যেটা কিনা এল। তাহলে আমরা যদি এল এর ভ্যালুটা যদি জেনে যাই, তাহলে আমাদের আর কি লাগবে, এটা জি বের করার জন্য 2π√L/G, বা 2π√L মানে যে স্কয়ার রুট করে যেটা পাবো আর কি, G = 4πr², L/T², ওইভাবে করে তুমি এটা পাবা। এবং আমরা টাইম পিরিয়ড বের করতে পারি, সেখান থেকে আমরা জিও বের করতে পারি। তো আমরা হচ্ছে যেহেতু টাইম পিরিয়ড এখানে প্লট করেছি, আমরা এখানে আসলে জি বের করব, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা বের করব। তো ওই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা এখানে তুমি পাবা। তাহলে এই যে কোনো একটা এই টাইম পিরিয়ড যেটা এটা হয়, ওই টাইম পিরিয়ডে আমাদের এখানে লেন্থ হচ্ছে এখান থেকে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর নিব লেন্থ, আর ওয়াই বরাবর নিব হলো এটা কতখানি টাইম আমরা এখানে পাচ্ছি আর কি। এটা প্লট করে আমরা ইজিলি এটা থেকে টাইম পিরিয়ডটা বের করে নিয়ে আসতে পারি। এই ছিল আমাদের বার পেন্ডুলামের কথা, এবং এটা থেকে আমরা একটা ইয়ে পর্যন্ত গেছি, এক্সপ্রেশন পর্যন্ত। সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত। তো এখানে আমাদের বিষয় ছিল যে 2π√, সরি হ্যাঁ, 2π√L/G, এটা থেকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, সেটা হলো আহ এই যে, হ্যালো, কেউ কিছু বলছো? সবাই একটু মাইক্রোফোন গুলো একটু সাইলেন্ট রাখো। আমাদের ওই যে পয়েন্টটা, গ্রাফটা যেটা আবার একটু খেয়াল করো, গ্রাফটা আমরা এরকম ভাবে এখানে কাট করাতেও পারি, আবার ইচ্ছা করলে পরে এটাকে একদম ইন্টারসেক্ট করে যাবে, এরকম না করে, মানে ইন্টারসেক্ট না করে আমরা এটাকে জাস্ট ট্যানজেনশিয়ালি একটা লাইনও ড্র করতে পারি। যদি ট্যানজেনশিয়াল লাইন যদি হয়, কি কথা বলছো, মাইক্রোফোনটা একটু সাইলেন্ট করো।
মাইক্রোফোন অন আছে কার? আব্দুর রহমান, মাইক্রোফোন অন আছে তোর? আচ্ছা যাও, আমি মিউট করে দিয়েছি আর কি। তো এরপর আমরা যাই। তো আমরা যদি এটাকে কাট না করি, এরকম ভাবে যদি ট্যানজেনশিয়াল একটা লাইন যদি এখানে ড্র করি, স্পর্শক যদি আঁকাই, তাহলে দেখো এটার একটা পয়েন্ট এখানে পাচ্ছ। যেহেতু এটা ট্যানজেনশিয়াল একটা লাইন, তাহলে এখানে একটা লাইন তুমি এরকম ভাবে পাবা যে পয়েন্টে এটা টাচ করবে। তাহলে যে পয়েন্টে টাচ করছে ওই একই পয়েন্টে আমাদের সেন্টার অফ অসিলেশনও আছে, সেন্টার অফ সাসপেনশনও আছে। তাহলে ওই একটাই পয়েন্টে সেন্টার অফ অসিলেশন এবং সেন্টার অফ সাসপেনশন। তাহলে এটাতে এটা থেকে এটা যদি দূরত্ব বের করো, তাহলে এই বি থেকে এফ এর দূরত্ব যদি বের করা হয়, তাহলে আমরা এটার এল পেয়ে যাবো। আমরা এইভাবেও এল বের করতে পারি। তো এইভাবে এল যদি আমরা বের করি, তাহলে আমরা আরো একটা এখান থেকে জিনিস পাবো, আর একটা ইনফরমেশন পাবো। সেটা হলো যে আমাদের যে বার পেন্ডুলামটা আমরা এখানে কল্পনা করেছি, মানে এটা নিয়েছে আর কি। এই বার পেন্ডুলামে যে রেডিয়াস অফ জাইরেশন বা কে এর যে ভ্যালুটা, এটা তোমরা জানো, রেডিয়াস অফ জাইরেশন, এই কে ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি। রেডিয়াস অফ জাইরেশনের জন্য দেখো এখানে যখন আমরা এই বি আর এফ যখন আমরা পয়েন্ট নিলাম, যখন এটা টেনজেন্সিয়ালি লাইনটা ড্র করা হলো, ওই সময়তে তাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ সাসপেনশনের দূরত্ব হচ্ছে এইটুকু, এবং সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব এইটুকু। তাহলে এটা এবং এটা দুইটাই সমান। তো দুইটা যদি সমান হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি, কে মানে তোমার যে হ্যাঁ, এল স্কোয়ার, এল ইকুয়ালস টু এল প্রাইম, মানে তোমার এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ সাসপেনশনের দূরত্ব, আর এটা সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব। তাহলে এই দুটো যদি আমরা এরকম ভাবে সমান করি, তাহলে আমরা এখান থেকে পাবো হলো এল ইকুয়ালস টু কে স্কোয়ার বাই এল। তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার, মানে কে ইকুয়ালস টু এল। তুমি যতখানি এল নিয়েছো সেটা হলো আমাদের এখানে কে। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি আর কি। একই রকম ভাবে এটা বলতে পারো যে বিএফ ইকুয়ালস, মানে এখান থেকে যে এল ইকুয়ালস টু বিএফ। বিএফটা কি? এলটা হচ্ছে আমাদের বিএফ হচ্ছে আমাদের এই দুইটার মধ্যেকার দূরত্ব, বি থেকে এই পর্যন্ত দূরত্ব, যার মধ্যে আমাদের টোটাল লেন্থ আছে এল। এল ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে বিএফ বলতে পারছি। তাহলে বিএফ ইকুয়ালস টু তাহলে কত হবে, 2K। 2K কেন হলো, কারণ এই এল ইকুয়ালস টু এল প্রাইম। তাহলে আমরা এখানে আগে কি করি, এল প্লাস এল প্রাইম করি, তার মানে হলো যে 2L করছি আমরা। 2L করা মানে আর 2K করা একই কথা। তাহলে আমরা এখানে এল ইকুয়ালস টু বিএফ ইকুয়ালস টু 2K। কেউ যদি বুঝতে না পারো বলবা, ফার্স্ট হয়ে গেল। আচ্ছা যাও, আমরা মাইক্রোফোন গুলো সাইলেন্ট রাখি, বারবারই বলছি একটু সাইলেন্ট রাখো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়ালস টু বিএফ বাই টু বা এল বাই টু। আমরা এখান থেকে কে ভ্যালুটা বের করে ফেলতে পারবো, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, ইকুয়েশনের ভ্যালু গুলো বসাও। যেখানে আমাদের লেন্থ ছিল এল, ওই এল এর জায়গাতে আমরা জাস্ট এখানে 2K বসালাম, কারণ এল ইকুয়ালস টু 2K আমরা এখানে পেলাম। তাহলে এটা থেকে তুমি টাইম পিরিয়ড বের করতে পারবা গ্রাফ থেকে। আর জি এর ভ্যালুটা তুমি যদি জানো ওই স্থানে অভিকর্ষিতরণ কত, তাহলে সেখান থেকে ইজিলি কে এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবে। তার মানে ওই যে বার পেন্ডুলামের রেডিয়াস অফ জাইরেশনটা কত, এটা পেয়ে যাবো। তো কোনো জিনিসের যদি আমাদের রেডিয়াস অফ জাইরেশন জানার প্রয়োজন হয় কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে আমরা এটাকে সহজে তার ইয়ে থেকে ঝোলাবো। মানে যে কোনো একটা, যে পয়েন্টের রেসপেক্ট আমরা জানতে চাই বা যে অ্যাক্সিসের রেসপেক্টে জানতে চাই, সেই অ্যাক্সিস থেকে ঝোলাবো, এবং সেখান থেকে আমরা এরকম ভাবে টাইম পিরিয়ড নিব, নিয়ে এটার ভ্যালুটা এই ইকুয়েশনের সাহায্যে বের করে ফেলতে পারি ওই গ্রাফ থেকে। তো স্যার এটা কে খুবই স্যার স্যার কেটা কি আরেকবার একটু বলেন। রেডিয়াস অফ জাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ। এটা ভুলে গেছো তোমরা? চক্রগতির ব্যাসার্ধ এটা তো আমরা আগে আলোচনা করেছি আর কি। এই যে এখানে, আসলে স্যার আমি এই ক্লাসটা করিনি সেই জন্য স্যার। হ্যাঁ, চক্রবর্তী ব্যাসার্ধ পড়ে নিবা যে আই ইকুয়ালস টু, আইটা কি আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া, জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামক হলো আমাদের, এটা প্রত্যেকটা ভর এবং দূরত্বের স্কয়ারকে গুণ করে যোগ করলে পরে যা হয়, এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া। এখন এটাকে তুমি যদি সবগুলো ভরকে একটা পয়েন্টে কেন্দ্রীভূত করো, এবং ওই কেন্দ্রীভূত ভর কণাকে এমন দূরে রাখো যাতে করে আগের মোমেন্ট অফ ইনার্সিয়া এবং ওটাকে যে কেন্দ্রীভূত করে রাখলে ওই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া একই হয়, তাহলে যতখানি দূরে রাখলে এই দূরত্বটা হলো চক্রগতির ব্যাসার্ধ কে। বুঝছো? এটা ইন্টারমিডিয়েটের বইও তোমরা পড়েছো। জি স্যার, জি স্যার। ওখান থেকে এটা পেয়ে যাবো, একই ওই কেটা, এটা চক্রবর্তীর ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, বা অনেকে উচ্চারণ গাইরেশন উচ্চারণ করে আর কি। যাই হোক, সেটা আলাদা কথা। তো আমরা এই কে এর ভ্যালুটা আমরা এভাবে বের করতে পারি। আর একটা কাজ করা যায় যে কে এর ভ্যালুটা আমরা ইজিলি গ্রাফ থেকে বের করতে পারি। এটা আমাদের বের করাটা একটু কঠিন, মানে এভাবে যদি আমরা বের করি সেটাও হয়। কিভাবে করলাম এটা, এটা আমরা দেখো জাস্ট স্পর্শক টেনে করেছি। আমাদের দুইটা গ্রাফ ছিল, সেই দুইটা গ্রাফে আমরা এরকম ভাবে একটা স্পর্শক টেনেছি এই এক্স এর সাথে প্যারালাল,
এবং সেখানে 2 পয়েন্টে বি এবং এফ 2 পয়েন্ট এরকম ভাবে কাট করেছে। আমরা বলেছি যে বি তে সেন্টার অফ সাসপেনশন এবং সেন্টার অফ অসিলেশন আছে। আবার একই রকম ভাবে এফ এ এক সাইডে সেন্টার অফ অসিলেশন, আর এক সাইডে সেন্টার অফ সাসপেনশন এখানেও আছে। তার মানে আমাদের এই বি এবং এফ 2 পয়েন্টে দুইটা পয়েন্টই আছে, মানে সেন্টার অফ সাসপেনশন আছে, সেন্টার অফ অসিলেশন আছে। তাহলে এই দুটো দূরত্ব নিয়ে আমরা এরকম ভাবে এটা বের করলাম। তো এখানে যে পয়েন্টে তুমি স্পর্শক টানছো এটা তুমি এক্স্যাক্টলি এই পয়েন্টে হতে পারে, 1 মিলিমিটার পরেও মনে হতে পারে। আমাদের আঁকানোর ইরোরের জন্য আমরা কিভাবে আঁকাচ্ছি বা এই পয়েন্টগুলো কত দ্রুত মানে ঘন নিয়েছি বা একটু পাতলা নিয়েছি তার উপর ডিপেন্ড করে এই এটা ইয়াটা আমাদের ডিটারমাইন করাটা একটু কষ্টকর মনে হতে পারে। তো আমাদের সহজ কিভাবে হতে পারে, আমরা সহজ একটু যেতে পারি অন্যভাবে। আমরা আরো একটা গ্রাফ করব কে বের করার জন্য। তো আমরা একটা ইকুয়েশন ডিরাইভ আগে করেছিলাম যে টি ইকুয়ালস টু পাই রুট ওভার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইড বাই জিএল। আমরা এই ইকুয়েশনটা আগে ডিরাইভ করেছি, এটা তোমরা দেখবে। এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, প্রথমে এটাকে স্কোয়ার করো, তাহলে স্কোয়ার করলে পরে কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা মানে রুট উঠে গেল আর কি। তারপর স্কোয়ার করে রিঅ্যারেঞ্জ করার কিছু নতুন কিছু না। এটা হলো আমাদের এই এল জি উপরে ছিল, তাহলে এটা এল জি উপরে চলে আসলো ডিভাইড বাই 2 পাই ইন্টু টি স্কোয়ার। এই কাজটা এখানে করা আছে। এখন এটাকে যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করি আমরা সেকেন্ড টাইম, তাহলে আমরা এখানে করব কি, এই এল টি স্কোয়ার এর মাঝে আমরা এটাকে একটু এ পাশে নিলে পরে জি বাই 4 পাই স্কোয়ার ইন্টু এল টি স্কোয়ার। আর এখানে আমাদের এল স্কোয়ার ছিল বামে, এটাকে বামে রাখলাম, কে স্কোয়ারটাকে ডানে নিয়ে চলে গেলাম। কেন করলাম এটা, কারণ হলো আমরা এখানে কি কি বের করছি, আমাদের এটাকে যদি একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকারের সমীকরণ আকারে যদি নিতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট কে, একটা, আচ্ছা একটা কথা বলে নিই যে কে টা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বার পেন্ডুলামের জন্য কনস্ট্যান্ট। আবার এই কে এর ভ্যালুটা চেঞ্জ হবে যদি তুমি ওই বার পেন্ডুলামের সেন্টার অফ সাসপেনশন যদি চেঞ্জ করে ফেলো, এটার অ্যাক্সিস যদি চেঞ্জ করে ফেলো, দুই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালু চেঞ্জ হবে। দেখো প্রত্যেকটা সেন্টার অফ সাসপেনশনের জন্য আলাদা আলাদা কে এর ভ্যালু তুমি পাবা, তাই না? আমাদের সেন্টার অফ সাসপেনশন চেঞ্জ করছে মানে আমাদের এই অ্যাক্সিসটা চেঞ্জ করে ফেললাম। তাহলে অ্যাক্সিস যদি আমরা চেঞ্জ করি, মানে এটা রোটেশন অ্যাক্সিস যদি চেঞ্জ করে ফেলি, তাহলে এর সেন্টার অফ মানে সরি কি বলে এটাকে রেডিয়াস অফ জাইরেশনও চেঞ্জ হয়ে গেল আর কি। তাহলে এটা কোন পয়েন্টে ঝুলাচ্ছে তার এটা একটা আমাদের করে আর কি, মিন করে। যাক, তা আমরা এখানে তাহলে এরপরে যাই। এটাকে আমরা যদি একটু করে চেঞ্জ করে এটা পেলাম আর কি। তাহলে এল স্কোয়ার, এলটা হচ্ছে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার। ইন্ডিপেন্ডেন্ট আমরা এল যে কোনো আমরা ফুটাই রাখতে পারি, যে কোনো ফুটা থেকে আমরা এটাকে ঝুলাতে পারি। তাহলে এটা এটা আমাদের এখানে স্বাধীন, এটার উপর নির্ভর করে হলো যে টাইম পিরিয়ড কত। তার এখানে এলটা এখানে যদিও স্বাধীন ছিল, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার ছিল, কিন্তু এখানে আমাদের গুণ আকারে আছে। তাহলে এই টি স্কোয়ার আর এল এটা মিলে হলো আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। এই দুইটা মিলে তাহলে আমাদের এখানে এটা সরি হ্যাঁ ডিপেন্ডেন্ট, আমি এটা ভুল বললাম, এটা ডিপেন্ডেন্ট প্যারামিটার। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে এল স্কোয়ার, ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে এল টি স্কোয়ার, আর কনস্ট্যান্ট হচ্ছে কে কে স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস, ওয়াই হচ্ছে আমাদের টোটাল এটা, এম হচ্ছে এইটুকু অংশ, এক্স হচ্ছে এটা, এবং সি হচ্ছে এটা। তাহলে এটা বোঝা যাচ্ছে আমাদের এটা যে ওয়াই কে নেগেটিভ অ্যাক্সিসে এটা ইন্টারসেক্ট করবে, এবং সেটা করেছো তাই, এরকম ভাবে এটা ইন্টারসেক্ট করে ওয়াই কে নেগেটিভ অ্যাক্সিসে। তাহলে এখানে যতক্ষণই নেগেটিভ অংশ এটা কাট করবে, এটার ভ্যালু হচ্ছে কে স্কোয়ার। তাহলে তুমি একদিকে পুট করবে হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারটা, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে এল টি স্কোয়ার, আর ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে এল স্কোয়ার। এইভাবে যদি আমরা করে ফেলি আর কি ওয়াই বরাবর, তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো, এবং সেই গ্রাফের জন্য একটা এরকম স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনটা আমাদের এটাকে ওয়াই এ ইন্টারসেক্ট করবে। তো এটার যে স্লোপ, এই স্লোপের ভ্যালু হচ্ছে এটার সাথে যা আছে, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারের সাথে যা আছে, আমরা অ্যাকচুয়ালি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরে ধরে নিতে পারি। তুমি যদি এই এল টি স্কোয়ারকে যদি বামে নাও, এটাকে যদি ডানে নাও, তাহলে ওই একই ইকুয়েশন আমাদের এল টি স্কোয়ার হবে ডিপেন্ডেন্ট আর এল স্কোয়ার হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট। মানে এটাকে এখানে এই এম এক্স প্লাস সি ডানে যেটা আছে এটাকে আমরা সাধারণত ধরি এটা যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার গুলো এখানে থাকবে, আর ডিপেন্ডেন্ট প্যারামিটার গুলো থাকে হলো এই সমান চিহ্নের বাম দিকে। আমরা যখন এখানে ভ্যালু বসাবে, ওই ভ্যালুর উপর নির্ভর করে এখানকার এই ভ্যালুটা মানে নির্ধারিত হবে আর কি। তাহলে এই হিসাবে আমাদের এই বামে যেটা থাকে এটা হয়ে যায় ডিপেন্ডেন্ট প্যারামিটার, যেটা কিনা এর উপরে ডিপেন্ড করে, আর এগুলো হয় ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তো যাই হোক, তাহলে আমরা ওই হিসাবে এটা যে কোনোটা করে নিতে পারি। তাহলে এল টি স্কোয়ার এটাকে আমরা এদিকে প্লট করি, এটাকে এল স্কোয়ার কে এদিকে প্লট করে আমরা এরকম একটা স্ট্রেট লাইন পেলাম, যেটা কিনা ওয়াই কে মাইনাস কে স্কোয়ার এতখানি এটাকে ইন্টারসেক্ট করলো আর কি।
তাহলে 0 থেকে এই পর্যন্ত যে ভ্যালু, এটা যদি তুমি স্কোয়ার রুট নাও তাহলে যা পাবা এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু, অবশ্যই নেগেটিভ অংশটা ছাড়া। নেগেটিভটাকে আমরা এটাকে মডুলাস ভ্যালুটা নিব, কারণ কে এর ভ্যালু তো আর নেগেটিভ হবে না, কি অবশ্যই পজিটিভ। তাহলে এখানে তুমি এভাবে এটা বের করে ফেলতে পারবে, এবং এটা অ্যাকুরেট হবে। কেন অ্যাকুরেট হবে? কারণ হলো এই যে কে এর ভ্যালুটা এখানে নির্ধারিত হলো, এই নির্ধারণের পিছনে এতগুলো পয়েন্টের অবদান আছে। কিন্তু তুমি যদি এই এই পয়েন্টটা নিতে আর কি, তাহলে এখানে এটাকে নির্ধারণ করার জন্য জাস্ট এখানে এইটা আর এটা দুইটা পয়েন্টে এখানে অবদান থাকতো, এইভাবে তোমাকে এটা বের করতে হবে। এখানে অনেকখানি ইরোর হওয়ার সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা অনেকগুলো পয়েন্টের নিয়ে এই গ্রাফটা, তাহলে এখানে ইরোরের পরিমাণ অনেক কমে আসবে এতগুলো পয়েন্ট নেওয়ার জন্য, এবং সবগুলো পয়েন্টকে স্যাটিসফাই করে এই স্ট্রেট লাইনটা ড্র করা হয়। তো যাই হোক, আমাদের তাহলে এইভাবে আমরা কে এর ভ্যালু, রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালুটা বের করতে পারি একটা বার পেন্ডুলামের জন্য। তো তোমরা পরীক্ষায় কি করবা? পরীক্ষায় থাকতে পারে একটা বার পেন্ডুলামের সাহায্যে জি কিভাবে বের করা যেতে পারে এটা ব্যাখ্যা করো। তাহলে তুমি বার পেন্ডুলামের প্রথমে কথাগুলো বলবা, যে বার পেন্ডুলামটা কি, কিভাবে গ্রাফগুলো আঁকানো হয়, ইকুয়েশন গুলো ডিরাইভ করে এটা বলবা যে কিভাবে আমাদের এই জিটা বের করতে হয়। তার মানে আমাদের এই শেষের অংশটা করার দরকার হবে না, এই পর্যন্ত আসলেই এই পর্যন্ত আসলেই হয়ে যাবে আর কি। আর যদি বলা হয় যে জি বের করো, সাথে সাথে এটা কে এর ভ্যালু মানে এটা রেডিয়াস অফ জাইরেশন কিভাবে ডিটারমাইন করা হয় এটাও দেখাও, তাহলে তুমি শেষ পর্যন্ত করতে পারো। এই পর্যন্ত করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এরপরে আমাদের পরের টপিকে যাই। আমাদের পেন্ডুলাম নিয়ে যা কিছু ছিল, সিম্পল কম্পাউন্ড পেন্ডুলামের বিষয়গুলো হয়ে গেল। এরপরে আছে কেটার্স। ও আচ্ছা, আরেকটা বিষয় আছে, কেটার্স রিভার্সিবল পেন্ডুলাম, এটা আমাদের শেষ টপিক হবে এই পেন্ডুলাম নিয়ে। এরপরে একটা অংশ থাকবে আমাদের। যাক, তো আমরা এই কেটার্স পেন্ডুলামটা, এটাও মূলত একটা কম্পাউন্ড পেন্ডুলাম। প্রথম কথা হলো যে এটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম। স্যার হ্যাঁ, বলো। স্যার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কয়টা থাকবে? কোশ্চেন কয়টা থাকবে এটা এখন বলতে পারছি না, তোমাদের কোশ্চেনটা আমাকে দেখতে হবে। আমি তোমাদের কোশ্চেন গুলো হাতে স্যার পাইনি। আমি কোশ্চেন দেখেছি, এখান থেকে একটা কোশ্চেন আছে। কোন কোন সময় আবার একটা দুইটা আছে। তিনটা পার্ট থাকে, তিনটা ওখান থেকে দুইটা থাকে, আবার অনেক সময় দুইটাও থাকে, তো একটাই বেশি থাকে। স্যার আমরা আর চ্যাপ্টার পড়বো না, এটা অনেক দিন ধরে পড়ছি, শেষই হচ্ছে না। না না, এটা 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 সম্পূর্ণ ইলজিক্যাল কথা বললে। আমি আমি যেটা পড়াচ্ছি সেখানে মানে যতখানি অংশ পড়াচ্ছি সেই রেশিও অনুযায়ী কোশ্চেন হবে, এবং কনভেনশনাল কোশ্চেনই হবে। তোমাদের একদম মানে আকাশ কুসুম কোনো কোশ্চেন এটা করা হবে না আর কি, এটা কথা। আর একটা হলো যে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশন নেই, আমরা চ্যাপ্টার সবগুলো পড়বো। আর এটা তোমরা চাইলে আজকে শেষ করে দেবো, সমস্যা নেই। জি স্যার, এটা আজকেই শেষ করবো, আজকেই শেষ করলেই ভালো। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। তাহলে কেটার্স পেন্ডুলাম, এটা আমরা বলছি এটা মূলত একটা কম্পাউন্ড পেন্ডুলাম। এটার এমনি ব্লক ডায়াগ্রাম যদি বলো তাহলে সেটা এরকম দেখাবে। আর যেটা এটাকে ফিজিক্যালি দেখতে চাই, এটা কম্পাউন্ড পেন্ডুলামটা ছবি হলো মূলত এই ধরনের। কেটার্স পেন্ডুলাম হচ্ছে দেখতে এরকম হয়, ফিজিক্যালি বাস্তবে দেখতে এরকম পাবা। এখন এখানে দুইটা নাইফ এজ থাকে। নাইফ এজ মানে কি, আমাদের চাকুর ধার যেটা বলতে পারো না, মানে এই কম্পাউন্ড পেন্ডুলামে যখন ঝোলানো হয়, এটা যদি আমরা একটা চাকু ধরি, তাহলে এটা যদি এরকম ভাবে রাখি, এটা চাকুর এজ বরাবর মানে ধার বরাবর, তাহলে এটাতে মিনিমাম ফ্রিকশন হয়। এই কারণে আমরা নাইফ এজ এর কথা বলি। এবং এরকম তিন কোণা মতো যে অংশটা দেখছো, এটা হচ্ছে একটা নাইফ এজ। এই তিন কোণার যে কোনো একটা কোণা, এগুলো হচ্ছে আমাদের এটা ধারালো আর কি, যাতে করে ফ্রিকশনটা কম হয়। এটা থেকে আমরা ঝুলাতে পারি যে কোনো পয়েন্ট থেকে। এরকম নাইফ এজ আছে হলো এখানে F1 একটা, F2 একটা, দুইটা নাইফ এজ এখানে থাকবে। এখানে W1 W2 দুইটা মাস আছে, যার মধ্যে W1 মাসটা দেখে বুঝতেই পারছো এটা মাসটা হচ্ছে বড়, কারণ যেহেতু এর এরিয়া বড়। একই ডেনসিটি হলে পরে এটার মাস এই W2 এর থেকে বড় হবে। এবং W2 এর সাথে একটা স্ক্রু আছে, তার মানে হলো এটা, প্রথম কথা হলো এটা একটা রড। এই রডের উপরে এই যে মাসগুলো বলছি, যে F1 F2 বললাম, এগুলো সবগুলোকে মুভ করানো যায়। প্রত্যেকটা জিনিস এখান থেকে নড়িয়ে আরেকটা জায়গাতে নিয়ে যেতে পারবে। তাহলে এই W1টা মুভ করতে পারছে, এবং এটা যে কোনো পজিশনে ফিক্স করতে পারছি এই স্ক্রুর সাহায্যে। তারপরে W2, এই W2টার ভর W1 এর থেকে কম, এটাও মুভ করানো যায়। কিন্তু এটা মুভ করানো যাবে, এবং এটা একটা মাইক্রোমিটার স্ক্রু। এর মানে হলো এখানে একটা মাইক্রোমিটার স্ক্রু আছে। এই মাইক্রোমিটার স্ক্রুর সাহায্যে খুবই অল্প অল্প করে এটা সরিয়ে যে কোনো পজিশনে ফিক্স করতে পারবো, এবং ওই পজিশনে এটাকে অ্যাটাচ করে রাখা যাবে। F2 আবার আগের মতো, এটার মতো একটা নাইফ এজ। F1 এর মতো একটা নাইফ এজ। এই নাইফ এজটাও আমরা যে কোনো পজিশনে এটাকে নড়াতে পারবো। বি হচ্ছে আমাদের একটা মাস, এটা ফিক্সড একটা মাস, এটাও আমরা উপরে বা নিচে এরকম সরাতে পারি, যেটা এখানে রাখা হয়েছে। আর উপরে যে এই যে অংশটা দেখছো, এটা হচ্ছে আমাদের এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে যে দেওয়াল থেকে হোক বা যে কোনো একটা টেবিল থেকে হোক এটাকে ঝুলানো হলে পরে এই সাপোর্টের উপরে আমরা এই নাইফ এজ গুলোকে রাখবো, F1 অথবা F2, এবং এটাকে এভাবে ঝুলিয়ে দিতে পারি আমরা।
তো কিভাবে করা হবে, আমাদের খুব সিম্পল একটা কনসেপ্ট এখানে আছে। আমরা আগে যে গ্রাফটা করলাম বার পেন্ডুলামের জন্য, এই একই রকম কনসেপ্ট এখানে আমাদের, এই যখন বার পেন্ডুলামে যখন এই পজিশনে আসছি, এখানে কি ছিল, যখন আমাদের এটাকে টাচ করানো হলো, যখন ওই সময় আমরা বললাম যে এটা সেন্টার অফ সাসপেনশন, সেন্টার অফ অসিলেশন একই পয়েন্ট আছে। আমরা আবার আবার উপরে বলেছিলাম যখন টাচ করেনি, এই যে জে কে এল, যে মানে জে কে এম এন যে পয়েন্ট গুলো কাট করেছে, তাহলে এন যদি আমাদের সেন্টার অফ সাসপেনশন হয়, তাহলে একই রকম ভাবে কে পয়েন্ট হবে সেন্টার অফ অসিলেশন। আবার একই রকম ভাবে এই এম যদি হয় সেন্টার অফ সাসপেনশন, তাহলে এই জে হবে সেন্টার অফ অসিলেশন। এরকম ভাবে আমাদের দূরত্ব গুলো সমান সমান থাকবে, মানে আমাদের এখানে সরি টাইম পিরিয়ড গুলো সমান সমান থাকবে চারটা পয়েন্টেই। তো এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যে আমরা সেন্টার অফ সাসপেনশন এবং সেন্টার অফ অসিলেশন থেকে যদি ঝোলাই, তাহলে আমাদের টাইম পিরিয়ড একই থাকে। ওই কনসেপ্টকে ব্যবহার করে কেটার্স পেন্ডুলামটা এখানে ফর্ম করা হলো। এটা কি করছে, এটা হচ্ছে আমাদের মূলত একটু সিম্পলিফাই করে দিল আগের এক্সাম্পলটাকে, আগের এক্সপেরিমেন্ট গুলাকে। এটা এইভাবে সহজ করছে যে আমরা সব প্রথমে এরকম ভাবে যদি ঝুলিয়ে দিই, ধরো বিটাকে রাখলাম F2 এর নিচে, ডাব্লিউ ডাব্লিউ1 ডাব্লিউ2 এর মাঝে কোনো পজিশনে আছে, F1 রেখেছি আবার উপরে, এবং এই যে ভরটা এটা ইমিডিয়েটলি এর পিছনে, মানে এই F1 এর নিচে। এইভাবে যদি রাখা হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে সেন্টার অফ গ্র্যাভিটি F1 আর F2 এর মাঝে কোনো পয়েন্টে এদিকে আছে, এরকম মাঝে মাঝে কোনো পজিশনে আছে। এখন এই W1 W2 F1 F2 এগুলোকে আমরা এমন ভাবে সরাবো যাতে করে যে সেন্টার অফ গ্র্যাভিটি এটা অবশ্যই F1 আর F2 এর মাঝে থাকে, এটা বাইরে যেন চলে না যায়। যদি এর বাইরে যদি চলে যায় সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে আমাদের তখন এই এক্সপেরিমেন্ট এভাবে এটা করা যাবে না আর কি। তাহলে আমাদের প্রথম কন্ডিশন হলো যে আমরা এটাকে সবগুলোকে নড়াচড়া করাবো, তবে আমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি অবশ্যই এই দুইটা নাইফ এজের মাঝে রাখতে হবে। দুটো নাইফ এজের মাঝে রাখে এটাকে কি করবো, সর্বপ্রথম তুমি F1 দিয়ে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো, F1টাকে আমরা এরকম সাপোর্ট থেকে ঝুলিয়ে দিলাম এবং এটা টাইম পিরিয়ড নিলাম। তারপরে এটা তুমি ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে F2 এই পয়েন্টে দিয়ে ঝুলিয়ে দাও এবং এটার আর টাইম পিরিয়ড নাও। তাহলে F1 আর F2 টাইম পিরিয়ড নিলে পরে এটা কি সমান হবে, তোমাদের কি মনে হয়? F1 থেকে ঝুলিয়ে যদি আমরা টাইম পিরিয়ড নিই আর F2 থেকে ঝুলিয়ে যদি টাইম পিরিয়ড নিই, দুটো কি সমান হবে? কারো কোনো ধারণা? এটা সমান হবে না। প্রথম অবস্থায় হলো এটা সমান হবে না। হ্যাঁ, তো আমরা করবো কি, এই W1টাকে সব প্রথম সরাবো। ধরো এই F1 থেকে যে টাইম পিরিয়ড নিলাম, এটা F2 এর থেকে বড় বা ছোট যে কোনো ভাবে হোক। তো আমরা যদি এই W1 W2 এর যদি পজিশন চেঞ্জ করি, ধরো এই F1 থেকে নিলাম, এটা এই নিচে F2 এর যে টাইম পিরিয়ড ছিল, F3 তে ঝুলিয়ে যে টাইম পিরিয়ড ছিল, এটা F1 থেকে ঝুলানো হলে এই টাইম পিরিয়ডটা বড় হচ্ছে। এই টাইম পিরিয়ড বড় মানে কি, এটার সেন্টার অফ গ্র্যাভিটি শেষের দিকে আছে না কাছাকাছি কোনো পজিশন আছে? আমাদের ইকুয়েশনটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। আমাদের ইকুয়েশন হলো T = 2π√L/g, টোটাল L ডিভাইডেড বাই জি, তাই না? তো এল যদি বড় হয় টাইম পিরিয়ড বড় হবে। এখন এলটা কি, এল এর মাঝে হলো F1 থেকে F2 পর্যন্ত দূরত্ব, F1 থেকে F2 পর্যন্ত দূরত্ব হচ্ছে এল। তো এই F1 F2 তো আমরা চেঞ্জ করছি না, কিন্তু আমাদের এর মাঝে সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা এখান থেকে চেঞ্জ করছি, যাতে করে আমাদের সেন্টার অফ অসিলেশনটা এটা থেকে, সেন্টার অফ অসিলেশনটা এটার F2 হতে পারে, এটা নিচে যেতে পারে, কাছেও আসতে পারে। তো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কথা চিন্তা করি, সেন্টার অফ গ্র্যাভিটি যদি দূরে যাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেন্টার অফ গ্র্যাভিটি দূরে যাওয়া মানে হলো, আমরা ধরে নিতেই পারি যে আমাদের লেন্থটা বাড়ছে, তার মানে হলো এটা টাইম পিরিয়ডটা বাড়বে। তো তার মানে এই F1 যদি তুমি টাইম পিরিয়ডটা বেশি পাও, F1 তে ঝুলানো অবস্থায় টাইম পিরিয়ড যদি বেশি পাও, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের F2 থেকে এটা দূরে আছে, তার আমাদের এই W1টাকে কাছে কাছে নিতে হবে। তুমি W1কে প্রথমে একটু কাছে নিলে, অল্প একটু, এটা টাইম পিরিয়ড গুলো কাছাকাছি আসলো। তুমি আরো কাছাকাছি নিলে পরে আরো আরো তোমার বেড়ে যাচ্ছে আর কি, মানে এটা তখন আরো বেশি ছোট হয়ে যাচ্ছে, ডেভিয়েশন বেড়ে যাচ্ছে। তো আমরা তখন কি করবো, একটা মিনিমাম একটা পজিশন এরকম ভাবে রাখবো যেখানে আমাদের F1 আর F2 টাইম পিরিয়ড গুলো মোটামুটি মিলে যায়। তো তারপর কি করবা, যে এখানে দেখা যাচ্ছে তারপরে একদম পুরোপুরি অ্যাকুরেটলি মিলবে না, তখন আমাদের করবে কি, এই W2টা আর একটু অ্যাডজাস্ট করবা, যাতে করে এটা টাইম পিরিয়ড খুবই কাছাকাছি হয়, প্রায় 0.01 সেকেন্ডের মতো ডিফারেন্স এখানে হতে পারে। একটা টাইম পিরিয়ডে 0.07, সরি 0.01 সেকেন্ড, এটা এরকম ডিফার হতে পারে। এটা কতখানি সময়, এটা 24 ঘন্টা যদি চলে, এই 24 ঘন্টা চললে পরে 0.01 সেকেন্ডের ডিফারেন্স পাবা, এরকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে। বুঝছো কি, তাহলে এটা কতখানি অ্যাকুরেট হতে হবে বুঝতে পারছো? এটা খুবই অ্যাকুরেট হওয়া লাগবে। তাহলে এখানে টাইম পিরিয়ড 0.0 সেকেন্ড ডিফারেন্স হবে, 24 আওয়ার্স যদি এরকম ভাবে চলে তাহলে পারে। তাহলে এটা এর মাঝে বুঝতে পারছি, এটা খুবই আমাদের প্রিসাইজ হতে হবে আর কি, এবং এটা করা সম্ভব। তো
তো তার মানে হলো যে তাহলে এই F1 মানে যখন এরকম হয়ে যাবে আর কি, এটাকে চেঞ্জ করে তুমি যখন এটা F1 থেকে আর F2 থেকে টাইম পিরিয়ড একই পেয়ে গেলে, তার মানে F1 যদি আমাদের সেন্টার অফ সাসপেনশন হয়, তাহলে F2 হবে সেন্টার অফ অসিলেশন। বুঝছো? যখন তুমি F1 আর F2 থেকে একই টাইম পিরিয়ড পাচ্ছ, তার মানে হলো যে এটা সেন্টার অফ সাসপেনশন হলে F2 টা হবে সেন্টার অফ অসিলেশন। আবার একই রকম ভাবে F2 থেকে ঝুলিয়ে দিলে এটা যদি সেন্টার অফ সাসপেনশন হয়, তাহলে এটা সেন্টার অফ অসিলেশন। তাহলে F1 আর F2 যে নাইফ এজ গুলোর যে দূরত্ব, মানে একদম এই যে ধার থেকে এই ধার পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ, যেটা কিনা আমাদের এল। তাহলে আমরা ওই এল এর ভ্যালুটা যদি এখন আগের ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে জি এর ভ্যালু পেয়ে যাবো ইজিলি। টি ইকুয়ালস 2 বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জিএল, তাই না? এল বাই জি, সরি এল বাই জি, এখানে যেটা ছিল আগে ইকুয়েশন, 2 বাই রুট ওভার এল বাই জি, এই যে এটা। তো এভাবে আমরা ইজিলি এটার বের করতে পারি জি এর ভ্যালুটা। এটা হচ্ছে আমাদের কেটার্স পেন্ডুলাম। কিন্তু বিষয় হলো এখানে সব থেকে ঝামেলার যে জিনিসটা, সেটা হলো যে এটাকে 0.0 সেকেন্ড ডিফারেন্স হবে এরকম ভাবে অ্যাডজাস্ট করা, মানে খুবই কাছাকাছি, খুবই প্রিসাইজলি এটা F1 আর F2 থেকে যে টাইম পিরিয়ড গুলা, এটাকে মিলে যেতে হবে। এই মিলে যাওয়ানোটাই আমাদের সব থেকে কঠিন কাজ। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। এটাকে সিম্পলিফাই করার জন্য আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা একটা গ্রাফ আঁকাতে পারি। দেখো এই কাজগুলো, যে কাজগুলো এমনি ফিজিক্যালি কঠিন, এটাকে যদি আমরা গ্রাফের সাহায্য নিই, তাহলে এই গ্রাফের সাহায্য নিলে পরে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো আমরা এই কাজগুলো করবো কিভাবে গ্রাফের সাহায্যে? দেখো আমরা সব প্রথমে একটা কাজ করি, সব প্রথমে এরকম ভাবে যে W1 W2 যেভাবে মুভ করিয়ে এটাকে টাইম পিরিয়ড গুলো কাছাকাছি নিয়ে আসলে আমরা এভাবে কাছাকাছি নিয়ে আসবো। W1 W2 নিয়ে আমরা কাছাকাছি নিয়ে আসবো আর কি। আমরা ধরে নিই যে, আচ্ছা এটাকে একটু ছবিটা পিছনে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা যাও, আমরা একটু দেখি। এখানে মনে করো যে এই যে F1 যেটা আছে, এই F1 যখন তুমি ঝুলিয়েছো, তার মানে হলো আমাদের যে বি যে ববটা আছে, বড় বড় যে ভরটা আছে এখানে, এই ভরটার নিচে এই থাকা অবস্থাতে যে টাইম পিরিয়ড এটা বেশি। আবার বলছি, F1 থেকে ঝুলানো অবস্থায় যখন যখন কিনা এই যে বি যে বড় ভরটা এটা যখন নিচে, এই সময়তে F1 থেকে ঝুলানো অবস্থায় টাইম পিরিয়ডটা বড়। টাইম পিরিয়ডটা বড় কার থেকে? এই F2 থেকে ঝুলানো অবস্থা থেকে। তাহলে F1 থেকে ঝুলানো অবস্থায় টাইম পিরিয়ড বড় মানে হলো যে এটা সেন্টার অফ গ্র্যাভিটি এখান থেকে একটু দূরে কোনো একটা জায়গাতে ভরের আছে। সাথে টাইম পিরিয়ডের সাথে স্যার সম্পর্ক কি? টাইম পিরিয়ডের সাথে তো কোনো ভরের স্যার নেই। টাইম পিরিয়ডের সাথে ভরের কোনো সম্পর্ক নাই, এটা কোথায় এটা আছে তুমি একটু বলো, স্যার কার টি জন্য ইজ ইকুয়াল বোঝাতে টু কতটা? টুয়াইস আহ, বাই রুট ওভার এল বাই জি স্যার, সেই আচ্ছা সূত্র হ্যাঁ, থেকেই বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলছো, আমরা আবার এই সূত্রে যাই। টি ইকুয়ালস 2 পাই রুট ওভার এল বাই জি, তাই তো? এল এর মাঝে কি আছে? সিম্পল পেন্ডুলাম। এটা আমাদের সিম্পল পেন্ডুলাম না, প্রথম কথা হলো এটা সিম্পল পেন্ডুলাম না, এটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম। এই কম্পাউন্ড পেন্ডুলামের মধ্যে আমাদের এল এর মাঝে আছে হলো এই যে এই জিনিসগুলা, K² বাই L প্লাস L, তাই না? এর মাঝে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দূরত্ব, হ্যাঁ, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দূরত্ব আছে, এবং সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ সাসপেনশনের দূরত্ব কত এটাও আছে। তো আমাদের এখানে ভরের কথা আমরা যখন বলছি, খেয়াল করো আমরা কিন্তু ভর কত এটা বলিনি। আমরা কিন্তু ভরের কথা বলি, আমরা বলেছি ভরটা যখন দূরে সরাচ্ছি, তখন আমাদের এখান থেকে দূরত্বটা বেড়ে যাচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্বটা বেড়ে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা ভরের কথা ওভাবে আমাদের এখানে আসেনি, আমাদের আসলে দূরত্বটা। বুঝছো কি? আমরা যদি ভরটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির পজিশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির যদি পজিশন চেঞ্জ হয়, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল আগে এই পজিশনে, আমরা এখান থেকে এটা এরকম কোন একটা পজিশনে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে চলে আসলাম। তাহলে আগে দূরত্ব ছিল এখান থেকে এই পর্যন্ত, এখন দূরত্ব হলো এখান থেকে এই পর্যন্ত, প্লাস আরো আছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব। তাহলে এতখানি যোগ করার পরে তুমি পাবে এর টোটাল, মানে ইকুইভ্যালেন্ট লেন্থটা পাবা। ইকুইভ্যালেন্ট লেন্থ পাওয়া যাবে, তাহলে ওই লেন্থ পেতে তাহলে আমাদের দূরত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ভরটাকে এদিকে উপরে নিচে ওঠানামা করাই, তাহলে এই ঘটনাটা ঘটছে। বুঝছো কি? আর তুমি যেটা বলছো, হ্যাঁ এইটা হওয়াটা খুবই স্বাভাবিক। তোমরা আগে যারা প্রশ্ন করোনি, প্রশ্নটা করা উচিত ছিল আর কি। তো সেন্টার অফ, মানে এখানে ভরের উপরে টাইম পিরিয়ডের ডিপেন্ডেন্সি
আমরা ওই সিম্পল পেন্ডুলামে নাই। আমাদের সিম্পল পেন্ডুলাম যদি ধরে নাও, তাহলে এটাতে ভর তুমি কম করলা না বেশি করলা, এর উপরে আমাদের এই টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হবে না, এটা অবশ্যই হবে না। কিন্তু কম্পাউন্ড পেন্ডুলাম যখন বলছি, এখানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপার আছে। আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিকে তুমি ফিক্সড রেখে যদি ভর চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, এখানেও আমাদের টাইম পিরিয়ড চেঞ্জ হবে না। কিন্তু যেহেতু আমাদের এটা কম্পাউন্ড পেন্ডুলাম, আমরা যদি এটাকে ভর চেঞ্জ করি, এটা সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাবে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমাদের চেঞ্জ হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে। বুঝছো কি? ক্লিয়ার হলো বিষয়? তৌহিদ, জি স্যার। তৌহিদ তোমার কি ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। তোমাদের সবার কি ক্লিয়ার হয়েছে? তাহলে বলবো আবার। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো আর কি, এটা করা উচিত। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভরের বিষয়টা বুঝতে পারছো। আমাদের যদি ভরটা চেঞ্জ করি, মানে হলো আমাদের ভরের ভ্যালু চেঞ্জ করছি না, আমরা ভরের পজিশনটা চেঞ্জ করছি। পজিশন চেঞ্জ করার কারণে আমাদের জি এর ভ্যালু, জি এর মানে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশনটা চেঞ্জ হচ্ছে। গ্র্যাভিটির পজিশন চেঞ্জ হওয়ার কারণে লেন্থ, ইকুইভ্যালেন্ট লেন্থ যেটা ছিল, এই লেন্থটা পরিবর্তন হয়েছে, তখন আমাদের টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে আর কি। তো আমরা আবারও বলি, এই বি ভরটা যখন নিচে, আমাদের এফ অন যে সাসপেনশন পয়েন্ট, এখান থেকে ঝুলিয়ে দেওয়া অবস্থায় যে টাইম পিরিয়ড, এটা এই এফ টু থেকে ঝুলিয়ে দেওয়ার অবস্থা টাইম পিরিয়ডের থেকে বড়। তো যদি টাইম পিরিয়ড এখানে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে তোমার এখানে মানে এর এটাকে আরো উপরে নিয়ে আসতে হবে, তাই না? এই ডাব্লু ওয়ানটাকে আমাদের আরো উপরে নিয়ে আসতে হবে, যাতে করে সেন্টার অফ গ্র্যাভিটি উপরে দিয়ে শিফট করে এবং টাইম পিরিয়ডটা কাছাকাছি পাও। তো এরকম যখন কাছাকাছি, এই যে সেন্টার 0.01 হবে না, কিন্তু এর কাছাকাছি যখন তুমি আসলে, মানে এই এফ টু থেকে ঝুলানো অবস্থা টাইম পিরিয়ড আর এফ ওয়ান থেকে ঝুলানো অবস্থা টাইম পিরিয়ড যখন কাছাকাছি আসলো, ওই সময় আমরা একটা কাজ করব, যেটা কিনা এই এবার এফ টু, এই এফ টু কে আমরা একটু চেঞ্জ করব। এবার এই পজিশন গুলো ফিক্সড করে দাও, ডাব্লু ওয়ান ফিক্সড, ডাব্লু টু ফিক্সড, বি এ সবগুলো ফিক্সড করে দিলাম। আমরা এখন এফ ওয়ান আর এফ টু নিয়ে কথা বলবো। সব প্রথমে কি করব, আমরা এখানে এফ ওয়ান কে নিয়ে যে টাইম পিরিয়ড পেলাম, এটাকে আমরা একটা প্লট করি। এফ ওয়ান আর এফ টু যে দূরত্ব, এটা একটা দূরত্ব, তুমি এটা জিরো থেকে শুরু করে এ পর্যন্ত, মানে একদম যদি কাছাকাছি হয়ে যায়, দুইটা মিলে যায়, তাহলে এটা জিরো। আর এখন যতখানি দূরে আছে, এটা যদি আমরা যতখানি দূরত্ব আছে, এটা যদি মিটার স্কেল দিয়ে মাপি, এইটুকু দূরত্ব প্লট করবো হলো এক্স অ্যাক্সিস বরাবর। ডিস্টেন্স বিটুইন এফ ওয়ান এন্ড এফ টু, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা হবে। এবং ওই এইটুকু দূরত্ব রেখে আমি যে পরিমাণ টাইম পিরিয়ড পেলাম এফ ওয়ান এর রেসপেক্টে, এটা হচ্ছে আমাদের এই যে এই পজিশনটা, এই পজিশনটা হচ্ছে এটা এই পজিশন, মানে তুমি যখন এটা টাইম পিরিয়ড পেলে। এখন করা হবে কি, যে আমরা যদি এই এফ টু কে উপরে রাখতাম, এফ টু কে উপরে রেখে যদি ঝুলিয়ে দিতাম, তাহলে পরে আমাদের কি হতো, এই ববটা, মানে এই যে ভর যেটা আমরা বলছি, এটাকে আমরা এখানে এক্ষেত্রে আমরা বব বলছি, এটা উপরে থাকবে। এবং এটা যদি উপরে থাকে, তাহলে এটা টাইম পিরিয়ড, আমরা আগে বলেছি যে এফ ওয়ান এর থেকে এটা কম হবে। তাহলে এইভাবে ঝুলিয়ে দিয়ে যদি আমরা টাইম পিরিয়ড বের করি, তাহলে সেই টাইম পিরিয়ডটা প্লট করবো হলো যে এই পজিশনে, এই যে সি পজিশন, যেটা বব আপ, মানে হলো যে বি বব যেটা, বি যে ভরটা এটা উপরের পজিশনে আছে, তার মানে আমরা এটাকে এফ টু নাইফ এজ থেকে ঝুলিয়েছি। এইভাবে এটাকে ঝুলানো হলো। তারপরে কি করা হবে, তুমি এটাকে আহ এই যে এফ টু যে ইয়েটা, এফ টু যে যখন ঝুলানো হলো, ওই এফ ওয়ান এর যে পজিশনটা, এটা চেঞ্জ করতে পারো, অথবা এফ টু কে চেঞ্জ করতে পারো। এটাকে চেঞ্জ করে আমরা যদি একটু দূরত্ব কম বেশি করি, অল্প একটু, মানে খুব বেশি চেঞ্জ না, অল্প একটু চেঞ্জ যদি আমরা করি, তাহলে কি করবো, আমরা বব আপই থাকলো, মানে এটাকে ভর উপরেই রাখো, এফ টু টাকে উপরে রেখে আমরা আরেকটা পজিশন নিব, যেটা কিনা এর থেকে একটু টাইম পিরিয়ড কম হবে। তাহলে টাইম পিরিয়ড কম হবে কখন, যখন এই ফোনটাকে আমরা একটু উপরে যখন নিয়ে যাবো আর কি। তাহলে ওইভাবে আমরা এই যে ডি যে পজিশনটা, ডি যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা এখানে প্লট করলাম। তাহলে দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট প্লট হলো। আমরা আবার করবো কি, এর যে পজিশনটা আগে ছিল, এই পজিশনে এটাকে ব্যাক করে নিয়ে যাব, এবং এফ ওয়ানটাকে আবার উপরে ঝুলাবো। এবার এফ টুটাকে এবার কি করব, এবার একটু কাছে নিয়ে যাব, যাতে করে এটা টাইম পিরিয়ড আগে থেকে, মানে এফ ওয়ানটাকে ঝুলানো অবস্থায় যে টাইম পিরিয়ড ছিল, তার থেকেও যেন কম হয়। তাহলে এবার এই বি পজিশনটা পাবো। বুঝছো? তাহলে এরকম ভাবে যদি আমরা এখন গ্রাফটাকে যদি এরকম ভাবে ইন্টারসেক্ট করি, যখন আমাদের এ ভরগুলো যখন, মানে এফ ওয়ানটা যখন উপরে, ওই পয়েন্ট গুলোকে যদি এর যোগ করে দিই, আবার এফ টু যখন উপরে, ওই পয়েন্ট গুলোকে যদি যোগ করে দিই, তাহলে এই দুইটা এরকম স্ট্রেট লাইন পাবো, যারা কিনা একটা পয়েন্টে কাট করবে, ও পয়েন্টে। তো এই ও পয়েন্ট যখন কাট করলো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এটার, মানে এফ ওয়ান আর এফ টুর ইকুইভ্যালেন্ট, মানে একই, মানে ইকুয়াল টাইম পিরিয়ডের পয়েন্ট হচ্ছে এই যে ওটা, ওটা। তাহলে এখানে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের টোটাল লেন্থ, ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে এল, আর টাইম পিরিয়ড হবে এটা, যে এই অ্যাক্সিস বরাবর যেটা পাবে সেটা, এটা আমাদের সেন্টার অফ সাসপেনশন এবং সেন্টার অফ অসিলেশন হবে। তাহলে এই পয়েন্ট গুলো নেয়। তাহলে এটাকে তুমি ওই 24 ঘন্টাতে 0.01 সেকেন্ড বা একটা ফ্র্যাকশন অফ টাইম পিরিয়ড এটা চেঞ্জ হলো কিনা, এতখানি প্রিসাইজলি
আর করার দরকার হবে না, যখন আমরা এটা গ্রাফের সাহায্যে খুবই সহজেই অল্প এক ঘন্টার মধ্যে এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারবে আর কি। এটাকে তখন আর অনেক বেশি সময় লাগবে না। তো এই হচ্ছে আমাদের এই ক্যাটারার্স পেন্ডুলাম। এটা দিয়ে আমরা ইজিলি এরকম টাইম পিরিয়ড, সেন্টার অফ কি বলে এটাকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা বের করে ফেলতে পারি। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমাদের এখানে কনফিউশন যেটা হবে সেটা হলো যে কোনটা উপরে কোনটা নিচে। এখান থেকে যদি পড়তে যাও, এই পড়তে গেলে আমাদের এখান থেকে একটু কনফিউশন হবে, কিন্তু যদি গ্রাফটা খেয়াল করো তাহলে আমাদের কনফিউশন চলে যাবে। সব প্রথমে আমাদের এই এ ববটা মানে বব উপরে, মানে যে বি বব যেটা, ববটা যখন নিচে আছে তার মানে হলো আমাদের এ ফন্টটা উপরে আছে। এই সময়তে আমাদের টাইম পিরিয়ড বেশি। আমরা কি করব, এটাকে টাইম পিরিয়ড কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবো, কিন্তু এক্স্যাক্টলি এটা সেটা ম্যাচ করাবো না, একটু কম রাখবো, কম বেশি রাখবো। তারপর F2 টাকে উপরে ঝুলাবো, F2 থেকে যে টাইম পিরিয়ড পাবো এটা প্লট করলাম। এবার F2 যখন উপরে রাখলাম, এবার F1 টাকে একটু সরিয়ে কাছাকাছি নিয়ে আসবো, মানে F1 টা তখন এই সময় নিচে থাকবে, একটু উপরের দিকে নিয়ে যাব, যাতে করে টাইম পিরিয়ড আগের থেকে আরেকটু কম হয়। আরেকটু যদি টাইম পিরিয়ড কম হয়ে যায়, তাহলে আমরা এবার ওই আরেকটা প্লট করবো যেটা কিনা ডি পজিশন। তারপর কি করবো, F1 থেকে আগের পজিশনে ফিরে নিয়ে যাবো এবং এটাকে আবার F1 থেকে উপরে নিয়ে ঝুলাবো, আবার F2 নিচে নিয়ে আসবো, তখন আমাদের আগের অবস্থা ফিরে আসবে। এবার কি করবো, F2 টাকে এবার একটু উপরের দিকে সরাবো, যাতে করে টাইম পিরিয়ড আগে এই বব উপরে থাকা অবস্থায় যে টাইম পিরিয়ড ছিল তার থেকেও টাইম পিরিয়ড যেন আরো কম হয়ে যায়, যাতে কিনা এই যে রিভার্সালটা পাওয়া যায়। তারপরে এরকম ভাবে সবগুলোকে যদি, মানে বব উপরে যখন আছে ওই পয়েন্ট গুলোকে যোগ করো, বব নিচে যখন আছে ওই পয়েন্ট গুলোকে যোগ করো, তাহলে দুটো স্ট্রেট লাইন পাবো যারা কিনা একটা পজিশনে কাট করবে। ওই কাট করা পজিশনটাই হলো আমাদের টাইম পিরিয়ড সমান সমান, মানে সেন্টার অফ গ্র্যাভিটি, সরি সেন্টার অফ অসিলেশন আর সেন্টার অফ সাসপেনশন, তাহলে ওই পয়েন্টটাতেই আছে। তাহলে এইভাবে আমরা গ্রাফের সাহায্যে এটা প্লট করছি। দেখো আমাদের এত কিছু কিন্তু এক্সাম্পল, মানে এই লাইন ড্র করার আর প্রয়োজন হয় না, আমরা জাস্ট দুটো লাইন ড্র করলাম, এটা যে ইন্টারসেক্ট করলো ওই পজিশনটাই আমাদের তাহলে হয়ে গেল আর কি। তাহলে আমরা এভাবে এটাকে করতে পারি। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা ক্যাটারার্স পেন্ডুলামে? আচ্ছা, সম্ভবত নাই। তাহলে আমরা এরপরে আমাদের সিলেবাস লাস্ট টপিক যেটা তোমার যে মোশন অফ প্ল্যানেটস এন্ড স্যাটেলাইটস, যেটা এর মাঝে হলো আমাদের কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। এটা আমাদের এর মধ্যে আসবে এবং এটা আমাদের শেষ টপিক সিলেবাসের মধ্যে। তো যে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, এটা কতখানি এক্সটেন্ডে পড়াবো, সরি, আচ্ছা কতখানি এক্সটেন্ডে পড়াবো এটা তোমাদের কোশ্চেনটা দেখে আমাকে একটু ডিটারমিন করতে হবে। কিন্তু আমাদের সিম্পল যেটা আমরা বলি, আমাদের কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন যখন আবিষ্কার হয় তার আগে আমাদের সোলার সিস্টেম গুলো যেটা ছিল, এটা আমাদের হেলিওসেন্ট্রিক সোলার সিস্টেম ধরা হতো, মানে সূর্যকে কেন্দ্র করে আমাদের সবগুলো একদম সার্কুলার অরবিটে মুভ করতো, সবগুলো প্ল্যানেট স্যাটেলাইটস এটা এরকম ভাবে সার্কুলার অরবিটে মুভ করতো, এরকম ভাবে ধরা হয় আর কি, ধরা হতো আর কি। এটার পরে যখন কেপলার এই এটা আবিষ্কার করলেন, তখন তিনি দেখালেন যে এটা আসলে এটা সার্কুলার অরবিট হয় না, এটা হচ্ছে এরকম ধরনের একটা এলিপস, এলিপস একটা ফর্ম করে, এলিপ্টিক্যাল একটা অরবিটে এরকম ভাবে প্ল্যানেট গুলো মুভ করে আর কি। স্যার, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন কেপলার প্ল্যানেটারি মোশন, এটা কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এটা আছে তোমার আরো এখান থেকে হতে পারে, এটা ইসেন্ট্রিসিটি এগুলো নিয়ে কিছু থাকতে পারে, গ্র্যাভিটেশনাল ল এর সাথে এটার রিলেশন হতে পারে, যেটা কেপলারস ল থেকে নিউটনস গ্র্যাভিটেশনাল লতে ডিরাইভ করা, অথবা নিউটনস গ্র্যাভিটেশনাল ল থেকে কেপলারস লতে এটা ফিরে আসা, এই বিষয়গুলো থাকতে পারে। তো এটা আমরা দেখি সামনের ক্লাসে, এটা দেখবো না আর, কিন্তু আমাদের ক্লাস মোটামুটি আজকে শেষ, আর অল্প কিছু যদি বাকি থাকে এটা সামনের ক্লাসে। তো দেখো এখানে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, এটা যেটা বলে যে প্ল্যানেট গুলো কিভাবে মুভ করে কোনো একটা নক্ষত্রের পাশে, যেমন হতে পারে সূর্য। তো যাই হোক, তো এটা কিভাবে মুভ করে এরকম নিয়ে তিনটা ফর্মুলা এরকম ভাবে আছে, যে অরবিট অফ প্ল্যানেট ইজ অ্যান ইলিপস, মানে তোমার এখানে যে কোনো প্ল্যানেটের যে অরবিট এটা হচ্ছে একটা ইলিপস ফর্ম করে, যেটা কিনা ইলিপসের যে জানো যে ফোকাস থাকে দুইটা। ইলিপস সম্পর্কে তোমাদের তো জানা আছে মনে হয়, নাকি এটা নিয়ে আলোচনা করবো একটু আগে? ইলিপস কি তোমরা জানো? তোমরা পড়েছো ম্যাথমেটিক্সেও তো তোমাদের পড়ার কথা এলিপস, কনিক জি সেকশন পড়ো না? এটা কোথায় পড়েছো? তোমাদের কি সিলেবাসে ফার্স্ট ইয়ারে আছে, নাকি এটা ইন্টারমিডিয়েট যেটুকু পড়েছে এটুকুই? পরীক্ষিতে পড়েছি। জি স্যার, জি স্যার, কোথায়? ফনেক্স। আচ্ছা আচ্ছা, তারপর আমরা বলি যে এরকম ধরনের শেপটা হচ্ছে একটা এলিপস। এলিপসে আমাদের হলো মূলত ফোকাস থাকে হলো দুইটা, একটা সেন্টার মাঝে যেটা এরকম ভাবে আছে, এটা সেন্টার। এরকম ভাবে সব থেকে, মানে এই যে সেন্টার থেকে সব থেকে দূরের যে বিন্দুটা, এটা হচ্ছে একটা ভার্টেক্স,
এইদিকে একই রকম তাহলে একটা ভার্টেক্স পাবা। একই রকম ভাবে সব থেকে কাছের যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের কোভার্টেক্স। একই রকম ভাবে এরকম ভাবে সব থেকে কাছের বিন্দু এদিকেও থাকবে যেটা কিনা কোভার্টেক্স। তারপরে সব থেকে দূরের যে বিন্দুগুলো এটা নিয়ে যদি একটা লাইন ড্র করো তাহলে এটা সব থেকে যেটা হলো এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। এখন এই মেজর অ্যাক্সিসে যদি হাফ নাও তার মানে সেন্টার থেকে এটা ভার্টেক্স পর্যন্ত দূরত্ব যদি নাও তাহলে এটাকে আমরা বলি সেমি মেজর অ্যাক্সিস। একই রকম ভাবে কোভার্টেক্স গুলোকে যদি যোগ করা হয় তাহলে যে লাইন পাবো এটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস হবে। এবং মাইনর অ্যাক্সিসটার যদি অর্ধেক নেওয়া হয় তার মানে সেন্টার থেকে কোভার্টেক্স পর্যন্ত দূরত্ব যদি নাও তাহলে এটুকু দূরত্বটা আমাদের হবে মাইনর সেমি মাইনর অ্যাক্সিস। আচ্ছা, আর এখানে যদি কোনো প্ল্যানেট কোনো একটা জিনিসের যদি আমাদের মুভমেন্ট যদি জানতে হয় তাহলে ধরো যে কোনো এরকম ভাবে যদি মুভ করছে এরকম পয়েন্টে থাকতে পারে এরকম পয়েন্টে থাকতে পারে, এটা যে দূরত্ব এটা আমরা সেন্টার থেকে ধরতে পারি, এটা ফোকাসে ধরতে পারি, এটাকে আমরা ধরবো আর কি, আর বলে ধরবো আর কি। আচ্ছা যাক, আমাদের বিষয় হলো যে এটা সার্কেল হবে নাকি এটা এরকম ভাবে এলিপস হবে, এটা কিসের উপর নির্ভর করছে, এটা হচ্ছে তার তোমার ইসেন্ট্রিসিটির উপর নির্ভর করছে আর কি। ইসেন্ট্রিসিটি নামে একটা কনস্ট্যান্ট আছে যেটাকে তোমরা বাংলাতে কি বলো, উৎকেন্দ্রিকতা, তাই না? ইসেন্ট্রিসিটি মানে এটা হলো যে এই কনিক সেকশনটা এটা আমাদের সার্কেল থেকে কতখানি ডেভিয়েটেড। যদি একদম এই সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস যদি সমান সমান থাকে তাহলে এটাকে আমরা কি বলি, এটা সার্কেল বলি, এটা ইসেন্ট্রিসিটি হয় 0। যদি এটা থেকে যদি একটু ডেভিয়েটেড হয় মানে সমান সমান যদি না হয় তাহলে আমাদের যে ইসেন্ট্রিসিটি একটা কনস্ট্যান্ট যেটা আছে তোমার এটার ফর্মুলা জানো হয়তো, ই ইকুয়ালস টু √1 - b² / a²। তো এভাবে যদি ইয়া করো তাহলে এখানে ইসেন্ট্রিসিটির ভ্যালু যেটা হয় 1 থেকে মানে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে হলে এটা কি হয়, এটা হচ্ছে এলিপস। যদি 1 হয়ে যায় তাহলে এটা হয় প্যারাবোলা, আর 1 এর থেকে বেশি হয়ে গেলে এটা হয় হাইপারবোলা, এগুলো তোমরা জানো। তো যাই হোক আমাদের এখানে এলিপস নিয়ে কথা, তাহলে এখানে ইসেন্ট্রিসিটি ভ্যালু হবে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। তো এই ফোকাস যে দুইটা আছে আমাদের কেপলারস ল যেটা বলছে সেটা হলো যে ফোকাস দুইটার মধ্যে যে কোনো একটা ফোকাসে সূর্যকে রেখে প্ল্যানেট গুলা, যত প্ল্যানেট আছে সবগুলো প্ল্যানেট এটা এরকম ভাবে এলিপ্টিক্যাল অরবিটে এরকম অরবিটিং করে। কিন্তু এটা অবশ্যই সূর্যকে একটা ফোকাসে রাখতে হবে, এটা F1 এ হতে পারে F2 এ হতে পারে, যে কোনো একটা ফোকাসে রেখে এভাবে অরবিটিং করবে। তারপর 2 নম্বর যে সূত্রটা যেটা বলছে এটা হচ্ছে যে ওই যে সূর্যটা যেখানে একটা ফোকাসে রাখলে ওই সূর্য থেকে শুরু করে ওই যে প্ল্যানেটের যে জয়েনিং লাইন যেটা, এই জয়েনিং লাইনগুলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তোমার এখান থেকে যে পরিমাণ মানে এখান থেকে এই পর্যন্ত যদি যাও, ধরো যে আগে ছিল এই পজিশনে ছিল আমাদের প্ল্যানেটটা, এখানে যদি এখানে আসে তাহলে আমাদের একটা এরিয়া সুইপ আপ এখানে হয়, এরিয়া তৈরি হয়। তো এই এরিয়াটা তৈরি হতে যদি আমাদের সামথিং ধরো 1 ঘন্টা যদি সময় লাগে, তাহলে এখান থেকে একই রকম ভাবে এই পর্যন্ত যদি আসে ওই একই পরিমাণ এরিয়া যদি এখানে তৈরি হয় যেটা এখানে এখানে ছিল, এইটুকু সময়ও আমাদের অবশ্যই 1 ঘন্টাই হবে। এটা হচ্ছে আমাদের পরের সূত্রের ব্যাখ্যা, যে সবগুলো যে প্ল্যানেট আছে ওই প্ল্যানেট থেকে যে আমাদের সূর্যর যে সংযোগকারী যে সরলরেখা, এই সরলরেখার সমান সময়ে সমান দূরত্ব, সমান ক্ষেত্রফল, দূরত্ব বলে এখানে ভুল হবে, সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এখানে এটা বলবো আমরা কি এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। এটার মূল কথা হলো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তার মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া এটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের এটা যদি এরিয়া হয় A1, এটা যদি হয় এরিয়া A2, দুটো যদি সমান হয় তাহলে আমাদের এটার যে সময় লাগবে এইটুকু আসছে এটা তো ওই একই সমান সময় লাগবে। এখন তাহলে এখানে একটা কথা বলা যায় যে ধরো এই যে এখানে দেখো যে F1 A2 যখন ফর্ম করলো এটা এই পয়েন্ট থেকে এই পর্যন্ত গেছে, আবার A1 যখন ফর্ম করেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে, দুটো যদি একই এরিয়া হয় একই পরিমাণ সময়ে যদি এটা ফর্ম করতে হয় তাহলে এখান থেকে A2 তে ফর্ম করতে যেটুকু ভেলোসিটি দরকার হবে A1 টা ফর্ম করতে কি একই ভেলোসিটি দরকার হবে না কম বেশি হবে, তোমাদের কি মনে হয় কম বেশি হবে স্যার। কোনটা স্যার বেশি হবে? ক্ষেত্রফল একই হলে তো স্যার ক্ষেত্রফল বেশি একই হলে তো স্যার বেগ একই থাকার কথা। না, বেগ একই থাকার কথা না, দেখো স্যার এটা কম কাছে আছে। কম বেশি হবে স্যার বেগ। কম বেশি হবে, অবশ্যই তো কম বেশি হবে, কিন্তু স্যার এখানে আমাদের তাহলে থাকবে কি স্যার তাহলে সমান সময় A1 এর সমান ক্ষেত্রে বেগ বেশি থাকবে। হ্যাঁ তৌহিদ কিছু বলছিল, বলো আরেকবার। স্যার A1 এর ক্ষেত্রে বেগটা বেশি থাকবে। এই অনেক ক্ষেত্রে বেগ বেশি থাকবে, হ্যাঁ ঠিক বলেছো। স্যার স্যার তাহলে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এই কথাটা কেন বলা হয়েছে স্যার? হ্যাঁ এই কথা বলা হচ্ছে এই কারণে যে এটা আমাদের প্রথমে যখন আসছে ধরো এরকম ভাবে এটা মুভ করছে অরবিটিং করছে এরকম ভাবে, এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেটা গেলে এখানে আস্তে আস্তে ধীর হয়ে যাবে, এরকম ভাবে ধীর হবে,
তারপর কাছে আসলো এরকম ভাবে বেগ বেড়ে, আর তার মানে এখানে খুব ফাস্ট মুভ করবে। যখন এখানে দূরে গেল তখন এরকম ভাবে স্লো হয়ে গেল, স্লো হয়ে আবার এখানে ফাস্ট মুভ করে, আবার এরকম ভাবে স্লো হয়ে আবার এরকম ফাস্ট এরকম ভাবে যাবে আর কি। তার মানে হলো যে সমান সময়ে যদি সমান ক্ষেত্রফল অতিক্রম করতে হয়, যেহেতু এখানে দূরত্ব বড়, তাহলে এখানে অল্প একটু গেলেই আমাদের ক্ষেত্রফল অনেকখানি ফর্ম করবে, তাই না? অনেকখানি এরিয়া এখানে তৈরি করবে। তাহলে এইটুকু যেতে যদি আমাদের ওই সমান ক্ষেত্রফল অতিক্রম হয়ে যায়, তাহলে এখানে আসতে যদি আমাদের 1 ঘন্টা সময় লাগে, এইটুকু আসতে আমাদের 1 ঘন্টা সময় লাগতে হবে। বুঝছো কি? তাহলে 1 ঘন্টা সময়ে যদি আমাদের এই 1 কিলোমিটার দূরত্ব যাও, আর 1 ঘন্টা সময় যদি 5 কিলোমিটার দূরত্ব যাও, তাহলে কোনটা বেগ বেশি হবে? অবশ্যই এটা বেগ বেশি। তাহলে যখন এই সূর্যের কাছাকাছি আসছে, আচ্ছা তাহলে সূর্যের যখন কাছাকাছি চলে আসে প্ল্যানেটটা, ওই সময়তে ওই একই পরিমাণ এরিয়া ফর্ম করার জন্য এখানে অনেক বেশি পরিমাণে ভেলোসিটি হতে হবে। আবার যখন দূরে যাবে, ওই সময়তে সব থেকে মানে একদম যে যেটা বলেছিলাম যে ভার্টেক্স যে পজিশনটা, একদম কাছে যে ভার্টেক্স, এখানে আমাদের ভেলোসিটি সব থেকে বেশি। আর দূরের যে ভার্টেক্সটা, এখানে ভেলোসিটি হবে সব থেকে কম, কারণ এই একই সময়ে আমাদের একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে হবে। এখানে অল্প পরিমাণ গেলে পারে, যেহেতু দূরত্ব অনেক বেশি, অল্প পরিমাণ গেলে আমাদের ওই পরিমাণ ক্ষেত্রফল হয়ে যাবে আর কি। আর 3 নম্বর যে পয়েন্টটা বলছে, 3 নম্বর সূত্রটা বলছে এরকম ভাবে যে আমাদের যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডকে যদি আমরা এখানে টি ধরি, এই সূর্যের চারিদিকে আর কি যে টাইম পিরিয়ডটা, তাহলে এখানে যে এটা থেকে একটা গড় দূরত্ব আছে, বুঝছো? এটা থেকে একটা এই সূর্য থেকে শুরু করে এই প্ল্যানেট পর্যন্ত একটা গড় দূরত্ব আছে। এখন এটাকে গড় দূরত্ব বলতে পারি, অথবা এটাকে সেমি মেজর অ্যাক্সিসও বলতে পারি, মানে এটাকে হাফ করলে যা হয়। এটা গড় দূরত্ব আর সেমি মেজর অ্যাক্সিস একই কথা। তো এখান থেকে যে সেমি মেজর যে অ্যাক্সিসটা, এই সেমি মেজর অ্যাক্সিসের যে কিউব, এটা এই টাইম পিরিয়ডের স্কোয়ারের প্রপোর্শনাল। বুঝছো? উল্টো উল্টো কথা হলো আর কি। এই যে টাইম পিরিয়ডের স্কোয়ার, মানে এখানে এটার অ্যাক্সিস যে টাইম পিরিয়ড যে স্কোয়ার যেটা, এটা এর মানে সেমি মেজর অ্যাক্সিসের কিউবের প্রপোর্শনাল। তাহলে এখানে আমাদের স্বাধীন কোনটা? স্বাধীন হলো এই যে এটা, আমাদের সেমি মেজর অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে স্বাধীন। এটার উপরে ডিপেন্ড করবে টাইম পিরিয়ডটা কতখানি হচ্ছে। সেমি মেজর অ্যাক্সিস যদি বড় হয়, টাইম পিরিয়ড বড় হবে। সেমি মেজর অ্যাক্সিস যদি ছোট হয়, টাইম পিরিয়ড ছোট হবে। বুঝছো? এই আর কি। কিন্তু তাদের যে রিলেশনটা, সেটা হচ্ছে যে সেমি মেজর অ্যাক্সিস এর কিউব এর প্রপোর্শনাল হবে, মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, সেমি মেজর অ্যাক্সিস এর কিউব, এটা হবে আর কি। এখন বিষয় হলো যে এটাকে এরকম ভাবে হতে হবেই বা কেন? কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে এরকম, যে এরকম ভাবে এটা এলিপ্টিক্যাল অরবিট এরকম ভাবে ফর্ম করেছে? কারো কোনো আইডিয়া? বা সার্কুলার অরবিটও যদি হয়, তাহলে সার্কুলার অরবিটটাকে অরবিটিং কেনই বা করতে হবে ওই সূর্যের চারিদিকে গ্রহগুলোকে? আচ্ছা যাই হোক, আমরা এমনি যদি ধরি, সব প্রথমে যদি বিগ ব্যাং যদি আমরা ধরি যে বিগ ব্যাং হয়েছে, তো যখন এটা বিস্ফোরণটা হলো, তাহলে এখানে চারিদিকে যে পার্টিকেল গুলো ছড়িয়ে ছিটে যাচ্ছে। তো এর মাঝে কোনো পার্টিকেল সাইজটা হয়তো বা বড়, কোনো সাইজটা হয়তো বা ছোট। তো যদি এরকম হয় যে সূর্যকে তুমি যদি একটা পার্টিকেল হিসেবে ধরো, এর সাইড দিয়ে হয়তো বা আমাদের যে প্ল্যানেট গুলো এটা যাচ্ছিল। তো এর যে গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশনটা ইয়াটা আছে আর কি, গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশনটা যেটা আছে, ওই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য কি করবে, এরা কাছাকাছি আসতে চেষ্টা করবে। যদি আসতে চেষ্টা করে, তাহলে এর পাশ দিয়ে এটা যাচ্ছিল, কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য, এর গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য এটা এর পাশে যে এটা পড়ে যাওয়ার চেষ্টা করছে প্রতি মুহূর্তে, এটার পাশ দিয়ে পড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার একই সাথে এটা এর থেকে দূরেও যাচ্ছে। তাহলে এটা প্রতি মুহূর্তে পড়ছে, কিন্তু আবার আস্তে আস্তে দূরে যাচ্ছে। তাহলে এটা সব মিলে যে ট্রাজেক্টরি যেটা হবে, এই গতিপথ যেটা হবে, এটা হয় এরকম, হয় সার্কুলার হতে পারে বলতে পারো, অথবা হতে পারে এটা এরকম ভাবে এলিপস। আর যদি এর মোশনটা যদি অনেক বেশি হয়ে থাকে কারো কারোর জন্য, তাহলে এটা হয়তো বা এরকম ভাবে হাইপারবোলা ফর্ম করে এটা হয়তো দূরে চলে গেছে, আমরা এটাকে আর এখন পর্যন্ত মানে এটা হয়তো খুঁজে পাইনি আর কি। বুঝছো? তাহলে মানে প্রথম দিকে যে ইয়ার পরে বিগ ব্যাং এর পরে যে পার্টিকেল গুলো যদি এরকম ভাবে ধরি, যে যাদের মোশন অনেক বেশি, যাদের ভেলোসিটি অনেক বেশি ছিল, তারা হয়তো বা এরকম ভাবে হাইপারবোলা ফর্ম করে এই চারিদিক দিয়ে এরকম ভাবে দূরে চলে গেছে। আর যাদের মোশনটা এটা তুলনামূলকভাবে কম ছিল, যাদেরকে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন মানে সূর্যের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন এদেরকে আটকাতে পেরেছে, তারা এরকম ভাবে একটা প্ল্যানেট মানে একটা অরবিট ফর্ম করে এরকম ভাবে চারিদিকে অরবিটিং করছে। এখন কি পরিমাণ অরবিট ফর্ম করে, মানে কতখানি ডিস্টেন্সের অরবিট ফর্ম করে এরকম ভাবে অরবিটিং করবে,
এটা হতে পারে তার নির্ভর করেছিল তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল। যার ভেলোসিটি বেশি সে হয়তো বেশি দূরত্ব নিয়ে মানে বেশি টাইম কি বলে এটাকে, হ্যাঁ ডিস্টেন্স নিয়ে এরকম ভাবে অরবিটিং করছে। যাদের ভেলোসিটি কম ছিল তারা হয়তো কাছাকাছি আসতে পারছে। যাক আমরা এরকম ভাবে অনেক কিছু ব্যাখ্যা এরকম বলতে পারি আর কি। তো কেপলারস ল হলো মূলত এই তিনটা, যে প্ল্যানেট গুলো কিভাবে মুভ করবে তার একটা ব্যাখ্যা। কিন্তু আসলে বিষয় হলো যে সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস এটা যে ভ্যারিয়েশন যেটুকু হয়, এই ভ্যারিয়েশন যে খুব বেশি হয় এটা তা না। তুমি যদি প্লুটোর কথা যদি চিন্তা করো তাহলে এটার যে ইসেন্ট্রিসিটি হয় 0.25 প্লুটোর জন্য। তার মানে এটা প্রায় অনেকটা সার্কেলের মতো, কিন্তু একদম পুরোপুরি সার্কেল না, কিছুটা এরকম ভাবে সেমি মেজর সেমি মাইনর এরকম ভাবে এলিপ্টিক্যাল একটা ফর্ম থাকে। খুব মানে একদম যে সার্কেলের খুব কাছাকাছি মানে খুব বেশি যে ডেভিয়েটেড হয়ে যায় অত বেশি ডেভিয়েটেড হয় না আর কি। তো যাই হোক আমাদের চ্যাপ্টারটা মোটামুটি এরকমই। আমাদের আরেকটু কিছু বলার লাগবে, এটা নিয়ে আমরা সামনে একটু বলবো। এরপরে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো আর কি। তোমাদের যদি কিছু কোশ্চেন যদি এখানে থাকে তো বলতে পারো, অথবা আমরা শেষ করি। আর তোমাদের পিডিএফ এর যে একজন কমেন্ট করে থাকে, হ্যাঁ পিডিএফ তো আমি অবশ্যই দিয়ে দেবো বলেছি আগেও, যে চ্যাপ্টার ক্লাস শেষ হলে আমাদের পিডিএফ তো পেয়ে যাও, তোমরা পেয়ে যাও প্রতিদিন চ্যাপ্টারটা। প্রতিদিন ক্লাস শেষে কিন্তু আমি পিডিএফ দিয়ে দিয়েছি। তো মানে হয়তো একদিন বা তার পরের দিন এটা দিয়েছি, কিন্তু প্রত্যেকটা ক্লাস শেষে আমরা দিয়েছি। স্যার আপনি বলছিলেন স্যার ফুল পিডিএফটা একদিনে দিয়ে দিবেন ওইটা। ফুল পিডিএফ আমরা দিয়ে দেবো। এটা তুমি আজকে না দিয়ে সামনের ক্লাসে দিই, যেহেতু অল্প কিছু বাকি আছে। আজকে ক্লাসটা অবশ্যই দিব, এবং ফুল পিডিএফ যদি আমরা ওটা সামনের ক্লাসে ওটা একদম শেষ করে দিই কমপ্লিটলি, তারপর আমরা এখানে কমপ্লিট লিখে ওটা তোমাকে আরেকটা পিডিএফ দিব। কিন্তু পিডিএফ তো প্রতিদিনই পাও, এটা তো না পাওয়ার কথা না, আজকেও পেয়ে যাবে। আজকে যে স্যার পর্যন্ত হলো আমরা এটাও গত পেয়ে যাবে। দুটো ক্লাসে পিডিএফ তো পাই নাই। না আমি দিয়েছি, গত 2টা ক্লাসের পিডিএফ আমি দিয়েছি। পিডিএফ তো দেওয়া হয়েছে তো, অ্যাপ্লাই ম্যাথ হলে অ্যাপ্লাই ম্যাথে শেয়ারের কাছে পিডিএফ দেওয়া হয়েছে, আর উনি যদি না দেয় তাহলে তো সমস্যা। এটা এটা শেয়ারের সাথে একটু যোগাযোগ করো, প্রত্যেকটা ক্লাসের পরে পিডিএফ আমি দিয়ে দিই। এটা আচ্ছা আমি আপু, দিই হলো তাহলে সন্ধ্যার আমরা সময়। খুঁজে নিব। আর এটা আগের কোনো ক্লাসে না পেলেও সমস্যা না, আমি যখন পিডিএফ গুলো দিচ্ছি খেয়াল করবা যে আজকের ক্লাস যেটা নিলাম এটা আগের সবগুলা ক্লাস সহ আজকের ক্লাসটা, বুঝছো? তো এই কারণে যদি কোনো ক্লাস আগে যদি মিস হয়ে থাকে যে পিডিএফ পাওনি, তো এটা নিয়ে চিন্তার কিছু নাই, কারণ তুমি এর পরের ক্লাস যেটা পাবে সেটা তো সবগুলাই থাকবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আর প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করি।